গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 4 ক্লাস 3 তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা বৃত্তি পরীক্ষায় ক্লাস করছি। আমরা কোথায় আছি? গাজনা কিশলয় একাডেমিতে, তাই তো? আমরা গাজনা কিশলয় একাডেমি সবাই কি স্টুডেন্ট? তো কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 4-এর স্টুডেন্ট, তাই তো? ক্লাস 4 আছি, আর কিছু আছি আমরা ক্লাস 3-এর স্টুডেন্ট আছি। তো আজকে প্রথম আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে স্কুলের একটা ভিডিও, অর্থাৎ বাচ্চাদের রিকোয়েস্টে ভিডিও করছি। তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে গণিতে আকর্ষণীয় করে তোলা, গণিতে আনন্দময় করে তোলা। বুঝতে পারলে কি বললাম? যাতে গণিতকে অনেক অনেক বেশি ভালোবাসা যায়, সেই জন্য এই চ্যানেলের মাধ্যমে গণিত শেখানো। ঠিক আছে, সবাই একবার থ্যাংক ইউ বলো জোরে। সিট ডাউন। নেক্সট দেখো, এবার আমরা করব কোশ্চেন নাম্বার 1। কি বলছে দেখো তো, যে 0.45 কি বলেছে অঙ্কটা? 0.45 একে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবো। কিসে করব? সামান্য ভগ্নাংশে পরিণত করব। তা আমরা কি লিখতে পারি এটাকে? 0.4, দশমিকের পরে কত সংখ্যা আছে? একটা, দুটো। দশমিক তুলে দিয়ে লেখো 4, 5, একটা তলায় 1 লেখো, আর দশমিকের কটা আছে? একটা, দুটো, তাহলে আমরা দুটো শূন্য দিলাম। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ঠিক আছে, এবার কাটাকাটি করো। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 9 45। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 20 100। তাহলে এটা কত হয়ে গেল? 9/20। বুঝতে পারলাম সবাই? না বুঝতে পারলাম না? হ্যাঁ, তাহলে আরও দুটো দেবো আমরা, দেখি কে করতে পারে। দেখো এর পরের অঙ্কটা কি বলছে, যে একটি অঙ্কে ভাজক কত কি বলেছে একটু দেখে নাও। ভাজক বলেছে 15। কোশ্চেন নাম্বার কত? ভাজক 15। ভাজক কত বলেছে? 15। ভাগফল 4। ভাগফল 4। আর ভাগশেষ কত হবে? ভাগশেষ বলেছে 12। তাহলে ভাগশেষ 12 হলে ভাজ্য নির্ণয় করো। ভাজ্য মানে কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো, ভাজ্য মানে কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা আমরা জানি তো, না জানি না? হ্যাঁ, এবার শুধু দেখে দেখে বসাও। ভাজক কত? 15। ভাগফল কত? 4। ভাগশেষ কত? 12। আচ্ছা, গুণ আর যোগের মধ্যে কার কাজ আগে? হ্যাঁ, তাহলে 4 15 কত? 60 যোগ 12, উত্তর কত হবে? 72। বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? না করো। দেখো নেক্সট অঙ্ক আমাদের কি বলছে, তুমি সকাল 7টা 30 মিনিট থেকে 9টা 15 মিনিট পর্যন্ত পড়াশোনা করো। কতক্ষণ ধরে? সকাল 7টা 30 মিনিট থেকে 9টা 15 মিনিট পর্যন্ত। তাহলে কতক্ষণ পড়াশোনা করো? তাহলে 9টা 15 মিনিট মানে লিখতে পারি 9 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, 9 ঘন্টা 15 মিনিট, তাই তো? আর 7টা 30 মানে 7 ঘন্টা 30 মিনিট। দেখো, যদি আমার এই অঙ্কটা 12টার পরে হয়, 12টা ধরো বললাম 2 40 মিনিট, তাহলে কি করবো আমরা? 12 যোগ 2 মানে 14 ঘন্টা 40 মিনিট লিখবো। বুঝতে পারলাম? তাহলে এবার বিয়োগ করো, কিছুই নেই। তাহলে বিয়োগ করতে গেলে এখানে কি করতে হবে? 1 ঘন্টা বাদ দিলাম। 1 ঘন্টা মানে এখানে 60 মিনিট, তাই তো? হ্যাঁ, তাহলে 60 আর 15 কত? 75। 75 থেকে 30 বাদ দাও, কত হচ্ছে আমার? 5 আর 4 45 মিনিট। 45 মিনিট হয়ে গেল। আর 9 থেকে 1 বাদ দিলে 8 হয়েছিল, 8 থেকে 7 বাদ দিলে 1 ঘন্টা। তাহলে কতক্ষণ পড়াশোনা করছি আমরা? 1 ঘন্টা 45 মিনিট আমরা পড়াশোনা করছি।
এত কম সময় পড়াশোনা করলে হবে? আরো বেশি করে পড়তে হবে তো। বোঝা গেল? অঙ্কটা অনুযায়ী আমরা কি করলাম, 1 ঘন্টা 45 মিনিট পড়াশোনা করি। ঠিক আছে, বুঝতে পারলাম? আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ইউটিউবের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো এর পরের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে 5, 0, 7 এবং 2 দিয়ে গঠিত। কি কি বলছে? কোশ্চেন নাম্বার কত? 3, তাই তো? 5, 0, 7, 2। তাকাও সবাই। 5, 0, 7, 2 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা কোনটা হবে? কিছুই না, সব থেকে বড় কোনটা আছে? 7 লেখো। তারপরে কে আছে? 5 লেখো। তারপরে কে আছে? 2 লেখো। তারপরে কে আছে? 0। বুঝতে পারলাম? ক্ষুদ্রতম কে হবে রে বাবু? ক্ষুদ্রতম সংখ্যা হবে 2 হবে। দেখো যদি 0 প্রথমে বসিয়ে, দেখাও 0 যদি প্রথমে বসিয়ে দিতাম তাহলে কি 3 অঙ্কের হয়ে যেত। বুঝতে পারলাম? সেই জন্য 0কে প্রথমে বসানো যাবে না। তাহলে প্রথমে কি বসাতে হবে? 2। 2 এর পরে 0, তারপরে 5, তারপরে 7। এবার বিয়োগটা নিজেরা করো। দেখো 3, তাই তো? 6 মানে 6, 1 মানে 4, তাই তো? এখানে 5, 5, 4, 6, 3। বুঝতে পারলাম? ঠিক আছে তো? নিজেরা করছো তো? বুঝতে পারলাম? তাহলে এরকম যদি 4টে সংখ্যা দিয়ে দেয়, 5টা সংখ্যা দিয়ে দেয়, 4 অঙ্কের বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আমরা বার করতে পারবো না? হ্যাঁ, পারবো তো? ওকে, দেখো বলছে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কে বলতে পারবে? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কে বলতে পারবে? বলো বলো, চেষ্টা বলো। হ্যাঁ, অর্থাৎ কি? ভালো করে শুনে নাও, এদিকে তাকাও। একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, কি বললাম? একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি বলবো আমরা? সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। যেমন ধরো বললাম আমি 8, 1, 2, 7। দেখো তো যোগ করলে কত হচ্ছে? 8 আর 1 9, 9 আর 2 11, 11 সাথে 18, তাই তো? তাহলে 18 তো 9 দ্বারা বিভাজ্য। তো 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমার পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। লেখো কোনো সংখ্যার, লেখো কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল, অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার বলেছে দেখো কোশ্চেনটা যে 9, 0, স্টার 3। কোশ্চেনটা কি আছে? আমি একটু মুছলাম এই জায়গাটা। হ্যাঁ, 9, 0, স্টার 3 বলছে স্টারে কি বসলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। কি বলেছে? 9, 0, এখানে একটা সংখ্যা বসবে 3। এই স্টারের জায়গায় কত বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? কি করবো দেখো, 9 আর 0 কত যোগ করলে কত হচ্ছে? এই সিদ্দিকা, 9 আর 0 যোগ করলে কত হয়? 9 আর 0 যোগ করলে কত হয়? 9 হয়।
9 আর 3 যোগ করলে কত হয়? 12 হয়। 12-র পরে 12-র সঙ্গে আর কত যোগ করলে সংখ্যাটা কত হবে? 12-র সঙ্গে দেখো 13, 14, 15, 16, 17, 18, 6 যোগ করলে 18 হচ্ছে। তাহলে 18 আমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের জায়গায় কত বসবে? বুঝতে পারলাম? হ্যাঁ না বুঝতে পারলাম না? তাহলে এইটা পর্যন্ত কত হবে? যদি বলি আমি 1, 2, 4, 7 স্টার, এখানে কত বসবে? দেখো 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 14, 14 আর 4 18, 1 আর 2 3, 3 আর 4 7, 7 7 14, 14-র পরে কত আছে? না, 14-র পর থেকে 4 গুণ 18 হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে কত বসবে? 4। বুঝতে পারলাম না বুঝতে পারলাম না? ক্লিয়ার? অঙ্ক ক্লিয়ার? সবাই বুঝতে পারছো তো? দেখো এরপরে আমরা যে অঙ্কটা করব একদম ইজি অঙ্ক। এটা আমরা অলরেডি ক্লাসে অনেকবার করেছি এরকম টাইপের অঙ্ক। কি বলছে যে তোমাদের স্কুলে 608 জন আছে ছাত্রছাত্রী। কজন আছে? মোট 608 জন। প্রত্যেককে 52 টাকা দামের বই দিলাম। প্রত্যেককে কটা টাকা দামের বই দিলাম? 52 টাকা দামের বই, তাই তো? তাহলে মোট কত টাকা লাগবে? তাহলে 608 জন ছাত্র, 600 কত নাম্বার কোশ্চেন হবে এটা? কত নাম্বার? 5। 608 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেককে 52 টাকা দামের বই পেলাম, তাই তো? তাহলে গুণটা করে বলো কত হচ্ছে? তাহলে গুণটা করতে পারবে তো না পারবে না? হ্যাঁ, তাহলে এটা বাড়িতে করবে, পারবে তো? 608 জন ছাত্রছাত্রী, প্রত্যেককে আমরা 52 টাকা দামের একটা করে বই দিলাম। তাহলে মোট কত টাকা লাগবে? কি করব আমরা? 608-কে 52 দিয়ে গুণ করলাম। বুঝতে পারলাম? ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ, সবাই বুঝতে পারছো তো? দেখো এরপরের অঙ্কটা একটা ইজি অঙ্ক। একটা বলছে সাইকেল কিনতে 1830 টাকা লাগবে। কত টাকা লাগবে? 1830 টাকা লাগবে। বলছে যে প্রতি মাসে কত টাকা করে জমালে 6 মাস পর আমি সাইকেলটা কিনতে পারবো। তাহলে 6 মাসে আমাকে মোট জমাতে হবে কত টাকা? 1830 টাকা। তাহলে 1 মাস করে প্রতি মাস, তাই তো? তাহলে কি করতে হবে? ভাগ না গুণ? বুঝতে পারলাম? তাহলে আমার 6-কে কত দিয়ে ভাগ? 6 দিয়ে ভাগ করতে হবে কাকে? 1830-কে। বুঝতে পারলাম? মোট দাম কত? 1830 টাকা। 6 মাসে জমাতে হবে, 6 দিয়ে ভাগ করো। 3 6 18, 3 নামলো, তাই তো? 3 নামলো, 3 0 0, 3 0, 3 5 5 6 30। তাহলে প্রতি মাসে আমাকে 305 টাকা করে জমাতে হবে। প্রতি মাসে আমাকে 305 টাকা করে জমাতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 7। এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু খুব আসে। অঙ্কটা আমি পড়ছি, ভালো করে শোনো আগে কি বলছে। বলছে রাম, রহিম ও যদুর বয়সের গড় 12 বছর 4 মাস। রাম, রহিম, যদু এদের বয়সের গড় কত? 12 বছর 4 মাস। তাহলে আগে লিখি রাম, রহিম ও যদু গড় বয়স কত বলছে? 12 বছর 4 মাস। ঠিক আছে? আচ্ছা, গড় বয়স থেকে মোট বয়স করতে গেলে কি করতে হবে? কজন আছে? 3 জন। তাহলে 3 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে এদের মোট বয়স কত? এদের মোট বয়স 12 বছর 4 মাস গুণ 3। দেখো 3 4 12 মাস, তাই তো? হ্যাঁ, আর 3 12
36 বছর। আচ্ছা 12 মাস মানে কত বছর? 12 মাস মানে কত বছর? তাহলে এখানে কি হলো, এই 12 মাসটা ক্যান্সেল হয়ে গেল, বাদ চলে গেল, এখানে আসলো কত হয়ে গেল 37 বছর। বুঝতে পারলাম? হ্যাঁ। এবার বলছে যে রামের বয়স 12 বছর 5 মাস আর রহিমের বয়স 11 বছর 9 মাস। তাকাও, রামের বয়স কত বলেছে? 12 বছর 5 মাস। রামের বয়স কত বলেছে? 12 বছর 5 মাস। আর রহিমের কত বলেছে? রহিমের বয়স বলেছে 11 বছর 9 মাস। তাহলে আমরা যদি যোগ করি কত পাবো? 9 আর 5 কত? 14 মাস, তাই তো? আর 3 23 বছর 14 মাস, তাই তো? আচ্ছা 14 মাস মানে কি? ঠিক আছে, রহিম তো তোমরা লিখে নাও, রহিম 23 বছর 14 মাস। ঠিক আছে, এবার দেখো 14 মাস মানে কত? 1 বছর 2 মাস, তো তাহলে এটা হয়ে যাবে 2 মাস আর এটা হয়ে যাবে 24 বছর। এই 24 বছর 2 মাস কার বয়স? রাম আর রহিমের বয়সের সমষ্টি। তাহলে যদুর বয়স কত? 37 বছর থেকে এটা বাদ দেবো। যদুর বয়স কত হবে? 37 বছর থেকে এটা আমরা বাদ দেবো। তা কী করে বাদ দিচ্ছি দেখো, 37 বছর 00 মাস, তার থেকে 24 বছর কত মাস? 2 মাস। আচ্ছা মাসের ঘরে তো 0 আছে রে বাবু, তাহলে কি করতে হবে? বছর থেকে 1 বছর কেটে এখানে নিয়ে যাও, তাহলে 1 বছর মানে 12 মাস, তাই তো? তাহলে এখান থেকে 1 বছর বাদ দাও, এখানে 12 যোগ করো, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10 মাস, তাই তো? হ্যাঁ। আর 37 36 হলো, 36 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে? 12 বছর। তাহলে কার বয়স হলো 12 বছর 10 মাস? যদুর বয়স। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম তো? যদুর বয়স কত হলো? 12 বছর 10 মাস। দেখো নেক্সট অঙ্ক, আমরা একটা ভগ্নাংশের অঙ্ক করব, সুন্দর অঙ্ক। একটি কাগজের 15 ভাগের 2 ভাগ লাল রং, তার মানে কত? লাল রং কতটা? লাল রং, ঠিক আছে। 15 ভাগের 4 ভাগ সবুজ রং, 15 ভাগের 7 ভাগ হলুদ রং, বলছে কাগজটির মোট কত অংশ রং করা আছে? তাহলে কি করতে হবে? যোগ করতে হবে তো। হ্যাঁ, যোগ করো। দেখো নিচে তিনটেই 15, তাহলে 15 15 15, তিনটেই 15 আছে তো? তিনটে 15, তিনটে 15ই লসাগু কত? 15 লসাগু 15ই, তাহলে 15 লিখলাম। ওপরে যা আছে যোগ করে দাও, 2 4 7, 7 আর 4 11 12 13, তাহলে 15 ভাগে 13 অংশ রং করা আছে। বুঝতে পারলাম? এবার বলছে যে কত অংশ বাকি থাকলো রং করতে? তাহলে মোট অংশ যদি 1 হয়, মোট অংশ কাগজটাকে যদি আমরা 1 ধরি, তাহলে 1 থেকে বাদ দিতে হবে 1 বিয়োগ 15 ভাগের 13 ভাগ। এটা মানে কত? এখানে 1 আছে, ভালো করে দেখো,
এই 1কে লিখতে পারি কত আমরা? 15 ভাগের 15 ভাগ লিখতে পারি। 1কে লিখতে পারি আমরা 15 ভাগের 15 ভাগ। 1কে আমরা লিখতে পারি কত? 15 ভাগের 15 ভাগ। বুঝতে পারলাম? 15কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? একই হয়, তাই তো? বিয়োগ 15 ভাগের 13 ভাগ, তাহলে কত হবে? নিচে 15, উপরে হবে 15 বিয়োগ 13, তার মানে 15 ভাগের 2 ভাগ রং করা বাকি আছে। 15 ভাগের 2 ভাগ রং করা বাকি আছে। দেখো, এরপরে আমরা আবার একটা ভগ্নাংশের অঙ্ক করবো। আচ্ছা, কেমন লাগলো অঙ্কটা? ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করতে হচ্ছে? বুঝতে পারছো? পরীক্ষায় পারবে তো? হ্যাঁ, বৃত্তি পরীক্ষার অঙ্ক পরীক্ষা কী বারে পড়েছে? মঙ্গলবার, সামনের মাসের 2 তারিখ, তাই তো? দেখে নিই একবার, তাও সামনের মাসের 2 তারিখ মনে হয়, একদম সকাল 7:15 থেকে, তাই তো? তাহলে ওদিনকে কি আমি যাব? কোথায় যাব? সেন্টারে যাব, তাই তো? তাহলে ওদিনকে আমরা সেন্টারে থাকবো। বুঝতে পারলাম? তোমরা যেমন পরীক্ষা দেবে, তোমাদের যেমন পরীক্ষা, যে তোমাদের শেখালো, যে তোমাদের শেখাচ্ছে তারও পরীক্ষা। বুঝতে পারলে? তোমরা যদি সাফল্য পাও, ভালো রেজাল্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তোমরা যদি সাফল্য কম পাও, তাহলে আমার একটুখানি খারাপ লাগবে ওই মুহূর্তে। ঠিক আছে? তো সবাই আশা করি ভালো পরীক্ষা দেবে। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি আছে? একই অঙ্ক। দেখো, বলছে পার্থবাবু, এই পৃথ্বীরাজ স্যার না, পার্থবাবু, পার্থবাবু তার আয়ের 10 ভাগের 4 ভাগ কি করে সংসার খরচ করেন? তাহলে সংসার খরচ কত করেন? সংসার খরচ কত? হ্যাঁ, 10 ভাগের 4 ভাগ, এত অংশ। বুঝতে পারলাম? হ্যাঁ, তারপরে বলছে যে 10 ভাগের 2 ভাগ অংশ বাড়ি ভাড়া দেন। বাড়ি ভাড়া 10 ভাগের 2 ভাগ। বুঝতে পারলাম? আচ্ছা, 0 ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কত? পড়াশোনা কার জন্য? ছেলে মেয়েদের জন্য, তাই তো? 0.3 অংশ মানে কত? দেখো, 0.3 মানে কি? ওপরে 3 লিখবো, দশমিকটাকে ভুলে যাও, 3 লিখলাম, একটা 1 লিখলাম, দশমিকের পরে কটা আছে? একটা সংখ্যা আছে, তার মানে একটা 0 লিখলাম, তার মানে এত অংশ। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারলাম? এইবার বলছে যে বাকি অংশ জমান। আচ্ছা, তাহলে মোট কত হলো এইগুলো? 10 ভাগের 4 ভাগ যোগ করো এগুলো, তাহলে যোগ করো, নিজেরা করো। তাহলে তলায় একই 10 আছে, তাই তো? 4, 2 আর 3, 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে 10 ভাগের 9 অংশ তিনি অলরেডি খরচা করে ফেলেন। যদি তার মাইনে আয় 10 টাকা হয়, তাহলে খরচা করেন কত টাকা? 9 টাকাই খরচা করে ফেলেন। বুঝতে পারলাম? হ্যাঁ, 10 ভাগের 9 ভাগ মানে কি? ধরো তার মাইনে 10 টাকা, 9 টাকা খরচা করে ফেলেছে। বুঝতে পারলাম? যদি তার মাইনে হয় 100 টাকা, তাহলে সে 90 টাকা খরচা করে ফেলে। বুঝতে পারলাম? তার মাইনে যদি 50 টাকা হয়, 45 টাকা খরচা করছে, বাকি টাকা জমায়। হ্যাঁ, তাহলে জমায় কত টাকা? জমায় দেখো, সব সময় ভগ্নাংশের ক্ষেত্রে মোট টাকা মোট অংশ ধরবো কত? 1, তাই তো? 1 বিয়োগ 9 তলায় 10। দেখো,
আচ্ছা, এককে কি লিখতে পারি আমরা? 10 ভাগে 10 ভাগ লিখতে পারি। এক মানে কত? 10 ভাগে 10 ভাগ। তাহলে এক মানে কত লিখলাম আমরা? 10 ভাগে 10 ভাগ মাইনাস 10 ভাগের 9 ভাগ। এটা মানে কত? তলায় 10 চলে আসলো, উপরে 10 বিয়োগ 9, মানে 10 টাকার মধ্যে 1 টাকা জমায়, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ জমায়, 1-এর দশাংশ জমায়। বুঝতে পারলাম? এই হলো। এইবার কোথায় সব থেকে বেশি খরচ হয়? খরচটা দেখো তো, সংসার খরচ 10 টাকায় 4 টাকা, বাড়ি ভাড়ায় 10 টাকা 2 টাকায়, আর পড়াশোনায় 10 টাকায় 3 টাকা খরচ করে। তাহলে সংসার খরচ করে বেশি টাকা, তাই তো? আরে বাবা, এই চাল ডাল তেল নুন এগুলো কিনতে বেশি টাকা খরচ হয় না? হয়তো। তাহলে সংসার খরচে উত্তর কি লিখবো? সংসার খরচে বেশি টাকা খরচ হয়। বুঝতে পারলাম? আর কোথায় সবথেকে কম ব্যয় হয়? কোথায় সবথেকে কম ব্যয় হয়? সবথেকে কম খরচা কোথায়? বাড়ি ভাড়ায় 10 টাকায় 2 টাকা, অর্থাৎ 10 ভাগের 2 ভাগ। ক্লিয়ার? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? 10 টাকায় 2 টাকা নয়, মানে 10 ভাগের 2 ভাগ। ধরো আমি তোমাকে বলছি, ধরো আমার আয় 100 টাকা, তাই তো? ধরো আমার আয় 100 টাকা, তাহলে 100 টাকার মধ্যে আমি 40 টাকা দিই কোথায়? সংসার খরচে। বুঝতে পারলাম? 100 টাকার মধ্যে 20 টাকা দিই বাড়ি ভাড়া, 100 টাকার মধ্যে 30 টাকা দিই কোথায়? ছেলে মেয়ের পড়াশোনার জন্য। বুঝতে পারলাম? তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা হলো খরচা হলো, জমালাম। ক্লিয়ার? এবার ধরো 100 টাকা না বলে যদি বলি আমি 1000 টাকা, ধরো আমার আয়, ধরো আমার স্যালারি 10,000 টাকা, 10,000 টাকার মধ্যে 4,000 টাকা দেবো আমরা কোথায়? সংসার খরচে। 10,000 টাকার মধ্যে বাড়ি ভাড়া দিই 2,000 টাকা, 10,000 টাকার মধ্যে ছেলে মেয়ের পড়াশোনা কত? 3,000 টাকা। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, ঠিক আছে, টুকে নাও। সবাই বুঝতে পারলে? তো তাকাও, কেমন লাগছে? দেখো, যারা যারা ক্লাসে আসেনি তাদেরকে ভিডিওটা কি করতে হবে? শেয়ার করতে হবে। বুঝা গেল? তোমাদের মধ্যে তোমরা যারা অত্যন্ত ছোটো আছো, এখন একদমই ছোট, 3-4-এ পড়ো, তাদের মধ্যে যে গণিতের প্রতি ভালোবাসা, এইটাকে বাড়ানোর জন্যই আজকে আমার এই চেষ্টা। তোমাদের তো ক্লাস করাই আমি, আর ভিডিও তোমরা দেখোনি কোনো দিন, তো আমার ছোট ছোট ভাই বোনদের গণিতের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্যই আজকে আমার এই ছোট্ট প্রয়াস। এই চ্যানেলে আমরা মেনলি 10, 11, 12 অর্থাৎ দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর ফুল ভিডিও তোমরা দেখতে পাবে। পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ওয়েস্ট বেঙ্গল যেই অ্যাডভান্স বা অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো হয়, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো, সেগুলোর ভিডিও আমরা আপলোড করব অফলাইন ব্যাচে আমরা যখন পড়াই বা আমি যখন পড়াই। আজকে সবথেকে আনন্দ লাগছে আজকে আমার তোমাদের এই ভিডিওটা করে, তার কারণ হচ্ছে তোমাদের ছোট ছোট ছেলেমেয়ে যারা আছো তাদের এত ভালোবাসা পাই তোমাদের থেকে, তার জন্য আজকে আমার খুব ভালো লাগছে। যারা আসেনি তাদেরকে কী করতে হবে? ঠিক আছে? তো নেক্সট অঙ্ক আমরা যাব। দেখো, অঙ্ককে কঠিন মনে করলে হবে না, অঙ্ককে যে ভালোবাসবে অঙ্ক তাকেও ভালোবাসবে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? আমি যদি মাকে ভালোবাসি, মা আমাকে ভালোবাসবে না? আর যদি আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি, যদি এই শোন, যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো, সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে? তাই তো? তাহলে আমাদের উদ্দেশ্য কি? শুধু অঙ্ক শেখা নয়, তার সঙ্গে ভালো মানুষ হওয়া। বুঝতে পারলাম? শুধু অঙ্ক শিখলাম, ভালো চাকরি করলাম হবে না, তার সঙ্গে একটা সুন্দর মন, ভালো মন, এটাও শিখতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা পরের অঙ্কে যাব। দেখো, একটি বর্গাকার জমি আছে। কি আছে? একটা বর্গাকার জমি। বলছে, তাকাও, একটা বর্গাকার জমি, এর পরিসীমা বলেছে 48 মিটার। কত বলেছে?
48 মিটার। পরিসীমা কাকে বলে? এ দেখ বাবু, পরিসীমা কিচ্ছু না। ধর এখানে আমি দাঁড়িয়ে আছি, তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে হাঁটা শুরু করলাম, এখানে গেলাম, এই গেলাম, এই গেলাম, আবার এখানে চলে আসলাম। তাহলে পুরো হাঁটতে যতটা দূরত্ব গেলাম সেটাকেই বলবো আমরা পরিসীমা। অর্থাৎ এই ঘরটা, যে ঘরটার মধ্যে আমরা আছি, এই ঘরটার পরিসীমা কী করে মাপবো? এখান থেকে হাঁটা শুরু করব, দেওয়াল বরাবর হেঁটে 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 আবার একই জায়গায় চলে আসবো। বুঝতে পারলাম? ধরো বললো, বাবা বললো যে এই জমিটাকে বেড়া দিতে হবে। কোথায়? বাবার একটা জমি আছে, জমিটায় বেড়া দিতে হবে। তাহলে যত মিটার বেড়া লাগবে সেটাই পরিসীমা। বুঝতে পারলাম? দেখো, বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, বর্গক্ষেত্রের 4টি ধারই সমান। তাহলে পরিসীমা যদি 48 মিটার হয়, তাহলে এক একটা ধার কত হবে? 48কে 4 দিয়ে ভাগ করবো। বুঝতে পারলাম? বর্গক্ষেত্রের পরিসীমা যদি 48 মিটার হয়, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 48 ভাগ 4। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? 48 ভাগ 4, এত মিটার। পরিসীমা কত ছিল? 48 মিটার। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 12 মিটার। তাহলে এক একটা বাহু কত হচ্ছে? 12 মিটার করে। বুঝতে পারলাম? দেখো এই 12, এই 12, এই 12 আর এই 12, 4টে 12 যোগ করো, দেখো 48 মিটার হচ্ছে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, এবার দেখো কয়েকটা জিনিস আমরা একটুখানি স্মরণ করে নিই। হ্যাঁ, প্রশ্ন বলছে যে দুটি সরলরেখার ছেদবিন্দু কটি হবে? দুটি সরলরেখা বাবু কথা বলে না। দুটি সরলরেখা ছেদবিন্দু একটি হয়। তাকাও, এর সরলরেখা, এর সরলরেখা কোন জায়গায় কাটছে? একটা বিন্দুতেই কাটে, তাই তো? দুটি সরলরেখার ছেদবিন্দু কটা হবে? দুটি সরলরেখার ছেদবিন্দু একটি হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকে, একটা সরলরেখার উপরে অসংখ্য বিন্দু থাকে। দুটো সরলরেখা যদি না আসে, দুজন না আসলে গন্ডগোল হবে। বুঝতে পারলাম? তোরা দুজন না বসলে গন্ডগোল করিস? একা একা গন্ডগোল হয়? এবার দেখো, তাকাও, বুঝবো দুটি সরলরেখার ছেদবিন্দু কটি? একটি। এবার আমরা একটু রিক্যাপ করে নিই জ্যামিতির পোর্শনগুলো। সামনে পরীক্ষা আছে, জ্যামিতির পোর্শনগুলো একবার একটু রিক্যাপ করে নেব, স্মরণ করে নিচ্ছি। এখন দেখো, প্রথমে দেখবো আমরা ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখাংশ বা তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কেউ লিখবে না, আমি জাস্ট মুখে মুখে বলছি, বুঝে নাও। ঠিক আছে? তাহলে ত্রিভুজ যখন হলো তখন নাম দেবো তো? বাচ্চা হলে নাম দেয় তো? হ্যাঁ, তাহলে এই ত্রিভুজটার নাম কি? এ বি সি। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে ত্রিভুজ হতে গেলে ত্রিভুজের কি কি আছে? ত্রিভুজের কি কি আছে? ত্রিভুজের 3টি বাহু আছে, আর কি আছে? 3টি কোণ আছে। কোণগুলো কোন কোনটা? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। তাহলে অ্যাঙ্গেল এ একটা কোণ, অ্যাঙ্গেল বি একটা কোণ, অ্যাঙ্গেল সি একটা কোণ। বাহু কোনটা কোনটা? এ বি, বিসি আর এসি। ওকে, বুঝতে পারলাম? হ্যাঁ, আর 3টে শীর্ষবিন্দু আছে। কোনটা কোনটা শীর্ষবিন্দু? এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। বুঝতে পারলাম? হ্যাঁ, এবার দেখো, এগুলো তোমরা পড়েছো এগুলো। এবার যদি বলি আমি যে এই ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ? এটা ত্রিভুজ? এটা কি ত্রিভুজ? কেন ত্রিভুজ না? এখান দিয়ে গরু ঢুকবে, ছাগল ঢুকবে, ঘাস খেয়ে চলে যাবে। তার মানে সীমাবদ্ধ হতে হবে, বাউন্ডেড হতে হবে। সীমাবদ্ধ বা বাউন্ডেড হতে হবে। সীমাবদ্ধ না হলে, 3টে সরলরেখা দিয়ে পুরো ঘেরা না থাকলে
ত্রিভুজ হবে না। বুঝতে পারলাম? এবার দেখো নেক্সট আমরা যদি বলি যে ত্রিভুজ যে তৈরি হবে, যে কোনো তিনটে সরলরেখা দিয়ে ত্রিভুজ তৈরি করা যায় না। ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দেখো, যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। কি বললাম? যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। মানেটা কি? ধরো বললাম আমি 3 সেমি, 4 সেমি আর 7 সেমি। তাকাও, 3 সেমি, 4 সেমি, 7 সেমি। হ্যাঁ, 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7। 7 কি 7 থেকে বড়? সমান, বড় হতে হবে, তাই তো? তাহলে কি এটা ত্রিভুজ তৈরি হবে? বুঝতে পারলাম? ধরে বললাম 4 সেমি, 6 সেমি আর 12 সেমি, ত্রিভুজ তৈরি হবে? 4 আর 6 যোগ করলাম, কত হলো? 10। 10 কি 12 থেকে বড়? বড় না। 10 12 থেকে বড়? তোরেও মারবে, আমারেও মারবে। তাহলে 4 আর 6 যোগ করলাম, 10 পেলাম তো? 10 তো 12 থেকে বড় না, তাহলে এটা দিয়ে ত্রিভুজ তৈরি হবে না। বুঝতে পারলাম? এবার দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি। দেখো 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7। 7 5 থেকে বড়। 5 আর 4 যোগ করলে 9। 9 3 থেকে বড়। 3 আর 5 যোগ করলে 8। 8 কার থেকে বড়? 4 থেকে বড়। তাহলে কি হলো? ত্রিভুজ তৈরি হবে তো? যে কোনো দুটো বাহুর যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। বুঝতে পারলাম? এবার দেখো সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? যে ত্রিভুজের 2টি বাহু সমান, যে কোনো দুটো বাহু সমান হলো, তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টে বাহুই পরস্পর অসমান তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? এগুলো জানি আমরা। হ্যাঁ, 3টে বাহুই অসমান হবে। আমি তো ছবিটা হাতে আঁকলাম, আমি তো মেপে আঁকিনি। ক্লিয়ার? বুঝতে পারলাম না? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আছে, ত্রিভুজের 3টে কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি। জানি এটা আমরা। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। কত করে হয়? লেখো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। ঠিক আছে? ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রির থেকে ছোট তাকে কি বলবো আমরা? সূক্ষ্মকোণী ত্রিভুজ। 90 ডিগ্রিতে ছোট তাকে কি বলবো আমরা? সূক্ষ্মকোণী ত্রিভুজ। অবশ্যই 0 ডিগ্রির থেকে বড় হতে হবে। ঠিক আছে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে কি বলবো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? এই হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। এইটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। বোঝা গেল? এটাকে বলা হয় লম্ব। কি বলা হয়? লম্ব। আর এটাকে বলা হয় ভূমি। অতিভুজ, লম্ব, ভূমি। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ, পাশের বাহুটাকে বলা হয় লম্ব, আর যার উপর দাঁড়িয়ে আছে তাকে বলা হয় ভূমি। তাহলে আমরা আজকে বৃত্তি পরীক্ষার জন্য প্রথম আমরা ক্লাসটা করলাম, তাই তো? কেমন লাগলো?
আচ্ছা, তাহলে তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ? আর কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে কাকে ফোন করতে হবে? বোঝা গেল? আর মন দিয়ে পড়াশোনা করো যেন আগামী দিনটা তোমাদের খুব সুন্দর ভালো হয়। সামনে পুজো আসছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার এই ভিডিওটা দেখবে, ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, গুড বাই। তাহলে একটা গুড বাই। ওকে, চললাম।